যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতির দাবি অস্বীকার ইরানের। হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান। হামলা হলে জ্বালানি ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংসের হুঙ্কার। গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা, নিহত 1, আহত অন্তত 6। পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন, ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে অধিকৃত অঞ্চলটি, সতর্কবার্তা জাতিসংঘ। কৃষ্ণ সাগরে রুশ নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, জাতির যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি। আক্রমণ না চালাতে কিয়েভকে সতর্ক করল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বার্ড ট্যুরিজম বন্ধে পররাষ্ট্র দফতরের টাস্কফোর্স গঠন, কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ। বাতিল হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকের 6 শতাধিক ভিসা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলো এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে, ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায়, তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ পদে 6 জন নতুন কমান্ডার বসিয়েছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড, আইআরজিসি এবং বাসিজ বাহিনীর গুরুত্বপূর্ণ 6 পদে নিয়োগ দেওয়া হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞ ও বিশ্বস্ত সামরিক কর্মকর্তাদের। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক রদবদল, নাকি সামনে আরো বড় সংঘাতের আশঙ্কায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে তেহরান? ইরানে যুদ্ধে একের পর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর সেই শূন্যতা পূরণে এবার নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞ ও বিশ্বস্ত কর্মকর্তাদের। বিশ্লেষকদের মতে, যুদ্ধের দুর্বলতা কাটিয়ে ভবিষ্যতের সংঘাত মোকাবিলায় নিজেদের আরও প্রস্তুত করতেই এই রদবদল। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ আইআরজিসির প্রদান করা হয়েছে আহমাদ ওয়াহিদিকে, আর তার ডেপুটি হয়েছেন মোস্তফা ইজাদি। দীর্ঘদিন ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর সঙ্গে যুক্ত এই অভিজ্ঞ কমান্ডারকে যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে। তার পাশাপাশি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ করা হয়েছে আলী আবদুল্লাহিকে, তার ডেপুটি হয়েছেন কিউমার সেইদারি। আইআরজিসির নৌবাহিনীর দায়িত্ব পেয়েছেন আলী আজমাই, আর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বাজিস বাহিনীর প্রধান হয়েছেন হোসেইন তাইয়েব। প্রশ্ন আসে, সামরিক শক্তি বাড়িয়ে কি নতুন সংঘাতের বার্তা দিচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে, যুদ্ধে ইরানের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার কিছু দুর্বলতা সামনে এসেছে, তাই নতুন নেতৃত্বের মাধ্যমে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তেহরান। তবে বিষয়টি শুধু সামরিক প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ নয়। মুজতবা খামেনি নিজেও এখন তার বাবার আমলের পুরনো নেতৃত্বের ওপর ভর করে নিজের ক্ষমতার কাঠামো তৈরি করছেন। নতুন নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তারাই ইরানের পুরনো ও অভিজ্ঞ সামরিক নেতৃত্বের অংশ। সব মিলিয়ে 6 কমান্ডারের এই নিয়োগকে শুধু নিয়মিত প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। এটি হতে পারে মুজতবা খামেনির নিজের ক্ষমতা শক্ত করার প্রথম বড় পদক্ষেপগুলোর একটি। 58 দিন ধরে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ মোতায়েন ও খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে জাহাজের প্রায় 5000 কর্মীর মনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফোর্বস এবং মিলিটারি টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীতে দায়িত্ব পালনকারী নৌবাহিনীর সদস্যদের মনোবল তলানিতে ঠেকেছে। ইতিপূর্বে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ মোতায়েনের রেকর্ড গড়লেও সেটি আব্রাহাম লিঙ্কনের মতো টানা যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিল না।
অন্যদিকে নাবিকদের পরিবারের অভিযোগ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম এনবিসি স্যান ডিয়েগো। তারা জানিয়েছেন জাহাজটিতে খাদ্য ও নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক সময় নাবিকদের কেবল সামান্য ভাত ও রুটি খেয়ে কাটাতে হচ্ছে। এছাড়া গরম পানি ও লন্ড্রি সুবিধার অভাব এবং টুথপেস্ট বা সাবানের মতো নিত্য প্রয়োজনীয় উপকরণের সংকট দেখা দিয়েছে। দিনে 12 থেকে 16 ঘন্টা টানা দায়িত্ব পালনের পাশাপাশি বারবার মোতায়েনের মেয়াদ বাড়ানোর ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মুখপাত্র জাহাজের ক্রুদের সহনশীলতার প্রশংসা করে মিশন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে মার্কিন সামরিক কাঠামোর এই চাপ শেষ পর্যন্ত নৌবাহিনীর কর্মী ধরে রাখা এবং সার্বিক নিরাপত্তায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা 1250 ছাড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। এটিকে ধ্বংসের শেষ সীমা বলে সতর্ক করেছে জাতিসংঘ। এক সপ্তাহেরও বেশি সময় বিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন আঘাত হানে, এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেও সাধারণ ফিলিস্তিনিদের ওপর গ্রেনেড ও ভারী গুলিবর্ষণ করে দখলদার বাহিনী। গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলের এসব হামলায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোর বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি কোনো একক ইসরায়েলি নেতার উপর নির্ভর করে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও গাজা থেকে সেনা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে দখলদারদের আগ্রাসন। সম্প্রতি সেখানে সামরিক অভিযান চালিয়ে 2 শিশুসহ অন্তত 23 ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে একের পর এক আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো গুড়িয়ে দিয়ে শত শত পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এমন অবস্থায় পশ্চিম তীর ধ্বংসের শেষ সীমায় দাঁড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের দাবি, কারাগারে থাকা ইমরান খান হয়তো আর বেঁচে নেই। বেশ কয়েকটি গণমাধ্যমও তার বরাতে প্রতিবেদন করেছে। যদিও ইমরানের মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী। এরই মধ্যে নেতার সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিলে লাখ লাখ মানুষ রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। আবারও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে সয়লাভ গণমাধ্যমগুলো। কারাগারে রিমান্ডে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মূলত পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানের মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের একজন সাংবাদিক। পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান এক ভিডিও বার্তায় দাবি করেন, সেনাবাহিনীর সদর দপ্তর GHQর 3 জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন ইমরান হয়তো আর বেঁচে নেই। তবে পরে নিজের বক্তব্য থেকে সরে এসে তিনি স্পষ্ট করেন তার সূত্রগুলো ইমরানের মৃত্যুর কোনো প্রমাণ দিতে পারেনি। সাইদ জানান এটি ছিল তাদের আশঙ্কা, নিশ্চিত তথ্য নয়। ইমরানের মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনীও। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, আইনজীবী ও দলীয় নেতারা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। পিটিআই বলছে, ইমরানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এর মধ্যে বিষয়টি ঘিরে রাজপথে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। দলটির নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে প্রস্তুত রয়েছে। আগামী 27 সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণাও দিয়েছে দলটি। তার আগে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভের প্রস্তুতির কথাও জানিয়েছে পিটিআই। দাবানলের আগুনে পুড়ে চলেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল। প্রদেশ জুড়ে সক্রিয় আছে 61টিরও বেশি আগুন। স্পেনে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও প্রায় 1000 বাসিন্দাকে। ইন্দোনেশিয়ার কালিমান্তানেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দাবানল। আগুনের লেলিহান শিখায় আকাশ রূপ নিয়েছে কমলা রঙে, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। প্রদেশ জুড়ে সক্রিয় হয়েছে 100টিরও বেশি দাবানল। এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা এখনও আটকা রয়েছেন। দাবানলে ভয়াবহ পরিস্থিতি স্পেনেও। উত্তরাঞ্চলের হুয়েস্কা থেকে দক্ষিণের হুয়েলভা বিভিন্ন অঞ্চলে রাতভর আগুন নেভাতে লড়ছেন দমকল কর্মীরা। নিয়েবলাকে ঘিরে ছড়িয়ে পড়া আগুনে প্রায় 25,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 600 জনের বেশি বাসিন্দাকে। আর হুয়েস্কার পেনাস দে রিগলোসে আগুনের কারণে নিরাপদ স্থানে সরানো হয়েছে আরও 170 জনকে। দাবানলে পুড়ে গেছে প্রায় 9,000 একর এলাকা। দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসেও। এথেন্সের প্রায় 70 কিলোমিটার পশ্চিমে পোর্তো জার্মেনো এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 300-র বেশি দমকল কর্মী।
ইন্দোনেশিয়ার কালিমান্তানেও দাবানলে পুড়ছে বন, ফসলি জমি ও বাগান। পন্তিয়ানাকের আশপাশে আগুনে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় বাড়ছে খরা, দাবানল ও বায়ু দূষণের ঝুঁকি। সরকারি তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসেই দেশটিতে 2.5 লাখ একরের বেশি জমি পুড়ে গেছে। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 48 ঘন্টা পরও চলছে উদ্ধার অভিযান। জীবিত কাউকে খুঁজে পাবার আশায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক। আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিদেশি উদ্ধারকারী যে কোনো দল অভিযান চালাতে পারবে বলে জানিয়েছে কলম্বিয়া। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 265 জনে দাঁড়িয়েছে। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় চলছে উদ্ধার অভিযান। এখনও ধসে পড়া ভবনের নিচে মিলতে পারে প্রাণের স্পন্দন। এই আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত কর্মী ও স্বেচ্ছাসেবক। উদ্ধার অভিযানের সবচেয়ে সংবেদনশীল সময়সীমা 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। এরই মধ্যে ভূমিকম্পের 36 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন ড্যানিয়েলা লার্গো সানচেজ নামের একজন। বিভিন্ন দেশের উদ্ধারকারী দল যোগ দিয়েছে অভিযানে। কলম্বিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত ও স্বীকৃত উদ্ধারকারী দলগুলোর সহায়তা নিতে কোনো বাধা নেই দেশটির। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। 51 টন ত্রাণ নিয়ে কলম্বিয়ায় পৌঁছেছে এল সালভাদরের প্রথম বিমান। প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও। তবে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতেও তৈরি হয়েছে বাধা। গত সোমবার স্থানীয় সময় সকালে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ধসে পড়ে বহু ভবন। এরই জেরে চরম মানবিক সংকটে পড়েছে দেশটি।